গুড আফটারনুন। আগের দিন তো আমরা আলোচনা করছিলাম যে থাইরোটক্সিকোসিস। আজকে আমরা পড়ালেখা করব অ্যাবাউট হাইপোথাইরয়েডিজম। তা আগের দিনের আপনাদের ক্লাস করেছি, আমরা যে ক্লাসটাকে সামারাইজ করি একটু। প্রথমে হাইপোথাইরয়েডিজম এটা শুরু করার আগে তাহলে আমি বলেছিলাম যে থাইরোটক্সিকোসিস হচ্ছে আসলে টক্সিক ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন দি বডি টিস্যুস, সেটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। তারপর আমরা মেনলি বলেছিলাম যে হঠাৎ দি কজেস অফ থাইরোটক্সিকোসিস। সেখানে আমরা বলেছিলাম প্রথমে যে তিনটা কথা বলতেই হবে: গ্রেভস ডিজিজ, টক্সিক নোডুলার গয়টার, টক্সিক মাল্টিনোডুলার গয়টার। তারপরে বলেছিলাম থাইরয়েডাইটিস, তার মধ্যে ছিল সাবঅ্যাকুট থাইরয়েডাইটিস এবং পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। তারপরে বলেছিলাম যে আয়োডিন ইনডিউসড, তার মধ্যে ছিল আয়োডিন প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া এবং ড্রাগস একটা বলেছিলাম, সেটা হচ্ছে অ্যামিওডারন। তারপর আমরা বলেছিলাম যে যে যদি হয় যে বেটা ইসিজি মেডিয়েটেড, যেমন কোরিওকার্সিনোম এবং হাইড্রোফর্ম মোল, এগুলো আমরা মোটামুটি বলেছিলাম কজের মধ্যে। তারপর আমরা বলেছিলাম যে হঠাৎ দি ক্লিনিক্যাল ফিচার্স, সেখানে ছিল সিমটমস এবং সাইন। আমরা বলেছিলাম সিমটমসের মধ্যে যে ইনক্রিজ অ্যাপেটাইট, হাইপার ডেফিকেশন, ওয়েট লস, হিট ইনটলারেন্স, প্যালপিটেশন এবং ইন কেস অফ ফিমেল মিনিস্ট্রাল ইরেগুলারিটি। আর তারপর আমরা বলেছিলাম সাইন, আমরা হাত থেকে শুরু করেছিলাম, সেখানে বলেছিলাম ট্রেমর, ওয়ার্ম সুইটি হ্যান্ড। তারপরে বলেছিলাম যে টেকিকার্ডিয়াটাল ফিব্রিলেশন, প্রক্সিমাল মায়োপ্যাথি, হাইপার টেনশন, তারপরে লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন। তারপরে বলেছিলাম এক্সোপথ্যালমস অ্যাজ এ হোল বলতেছে আর কি, বোথ গ্রেভস থাইরোটক্সিকোসিস আর কি, যে লিড ল্যাগ, লিড রিট্রাকশন, এক্সোপথ্যালমস, কেমোসিস, অপথ্যালমোপ্লেজিয়া। তারপর বলেছিলাম থাইরোমেগালি উইথ ব্রুই। তারপর বলেছিলাম হাইপার রিফ্লেক্সিয়া, পেরিটিবিয়াল মিক্সিডিমা, থাইরয়েড অ্যাক্রোপ্যাসি, যদি অ্যাজ হোল বলেছে আর কি, গ্রেভস থাইরোটক্সিকোসিস। তারপর বলেছিলাম এই পেশেন্টের ইনভেস্টিগেশন কীভাবে করতে হবে, যে বলেছিলাম যে FT3, FT4, TSH,
সেখানে থাকবে FT3 এবং FT4 হাই TSH সাপ্রেসড। তারপর বলেছিলাম আলট্রাসোনোগ্রাম অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, সেখানে হতে পারে নোডুলার গয়টার, হতে পারে মাল্টিনোডাল গয়টার, হতে পারে ডিফিউজ গয়টার। তারপরে বলেছিলাম যে একটা অ্যান্টিবডি করবো ইন কেস অফ থাইরয়েডোস্কোসিস, অ্যান্টিথাইরয়েড পারঅক্সিলেজ অ্যান্টিবডি। তারপরে বলেছিলাম যে রেডিও আয়োডিন আপটেক অর স্ক্যান, ইফ আপটেক ইজ হাই ইট ইজ গ্রেভস, ইজ আপটেক ইজ লো থাইরয়েডাইটিস। তারপরে আবদুল ইনভেশন এক্সট্রা বলেছিলাম, সেটা সিবিসি উইথ ESR এবং ECG। আজকে আমরা আলোচনা করবো। তারপর বলেছিলাম ট্রিটমেন্ট মডেল 3টা বলেছিলাম, সেখানে হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ, কার্বিমাজোল এবং প্রোপাইলথিওরাসিল, রেডিও আয়োডিন ট্রিটমেন্ট, আর একটা বলেছিলাম সার্জারি। আর তারপর বলেছিলাম ফলো আপ কীভাবে করতে হবে, ফলো আপ ইউজুয়ালি বাই T4। এটা আগের ক্লাসের সামারাইজেশন। এখন যদি আমরা আজকে পড়ালেখা করি, সেটা আমরা আজকে পড়বো আসলে হাইপোথাইরয়েডিজম। আমরা জানি যে হাইপোথাইরয়েডিজম, এখানে আসলে আমরা পড়ব প্রথমে এটিওলজি অফ হাইপোথাইরয়েডিজম। হঠাৎ দি কজেস, তা কজেসের মধ্যে সেটা আমরা প্রথমে বলবো যে অটোইমিউন কজ, অটোইমিউন। সেখানে তোমাদের আগের দিন বলেছিলাম যে গ্রেভস ডিজিজ কী হতে পারে, গ্রেভস ডিজিজ হতে পারে যে এটা হাইপারথাইরয়েড হতে পারে, এটা হাইপোথাইরয়েড হতে পারে, এটা ইউথাইরয়েড হতে পারে। তাহলে গ্রেভস ডিজিজ কখন হাইপারথাইরয়েড, কখন ইউথাইরয়েড। গ্রেভস ডিজিজ যদি TSH রিসেপ্টর স্টিমুলেটিং অ্যান্টিবডি হয় তাহলে এটা হবে হাইপারথাইরয়েডিজম। যদি গ্রেভস ডিজিজ উইথ TSH রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি হয় তাহলে এটা হবে হাইপোথাইরয়েডিজম। তাহলে আমি যদি বলি হঠাৎ কজ অফ হাইপোথাইরয়েডিজম, তাহলে আমার সেখানে আসবে অটোইমিউন, যেহেতু বলেছি যে গ্রেভস ডিজিজ উইথ TSH রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি। যে কী বললাম, গ্রেভস ডিজিজ উইথ TSH রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি। তারপর আসলে হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, হাশিমোটোস, এটাও হচ্ছে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, হাশিমোটোস থাইরয়েডাইটিস। তারপর হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম। প্রথমে কী বললাম, এখানে 3টা বলেছি, যে একটা বলেছি আমি হাশিমোটোস থাইরয়েডাইটিস, গ্রেভস ডিজিজ উইথ TSH রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি, আর হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম। এরপর আমি বলি যে আমরা বলি যে আইট্রোজেনিক, আমি যদি কোনো পেশেন্টকে, যেমন থাইরয়েডোস্কোসিস পেশেন্ট, আমরা কী দিই, যে আমরা একটা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিলাম। এখন অ্যান্টিথাইরয়েড ড্রাগটা যদি ওভারডোজে হয়ে যায় তাহলে সেটা কী করবে, সেটা তার কাজ তো হরমোন কমানো, ফলে সেখানে দেয়ার ইজ চান্স অফ ডেভেলপমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম। এটা তো আমরা তাকে ওষুধ দিচ্ছি, প্রেসক্রাইব করতেছি, আমি ডোজটা বেশি দিয়ে ফেলেছি, এমনি আইট্রোজেনিক। তাহলে সেখানে কী হবে, যে অ্যান্টিথাইরয়েড ড্রাগ সেটা কি কার্বিমাজোল, মেথিমাজোল, প্রোপাইলথিওরাসিল, বা কার্বিমাজোল এবং প্রোপাইলথিওরাসিল, আমরা যেটা আমাদের দেশে দুটো পাওয়া যায়। তো এই দুটো ড্রাগই করতে পারে হাইপোথাইরয়েডিজম। এরা আরও কিছু ড্রাগ আছে যেটা হাইপোথাইরয়েডিজম করতে পারে, যেমন একদম বলেছিলাম অ্যামিওডন হাইপোথাইরয়েডিজম করে, অ্যামিওডন কিন্তু হাইপোথাইরয়েডিজম করে, অ্যামিওডন কিন্তু হাইপোথাইরয়েডিজম করতে পারে। মনে রাখতে হবে যে তোমাদের একটা কথা বলি বোঝানোর জন্য, যে আয়োডিন হ্যাভিং ডুয়াল ইফেক্ট ইন থাইরয়েড গ্ল্যান্ড, আয়োডিন ডুয়াল ইফেক্ট আছে। যদি আয়োডিন লো ডোজে আয়োডিন কজিং হাইপারথাইরয়েডিজম, লো ডোজে আমি যদি কাউকে দিই তাহলে আয়োডিন হাইপারথাইরয়েডিজম করবে, কিন্তু আমি যদি কাউকে হাই ডোজে আয়োডিন দিই তাহলে এটা করবে, হাই ডোজে আয়োডিন দিই তাহলে এটা করবে হাইপোথাইরয়েডিজম। তার মানে কি, আয়োডিন হ্যাভিং ডুয়াল ইফেক্ট ইন থাইরয়েড গ্ল্যান্ড, আয়োডিন হ্যাভিং ডুয়াল ইফেক্ট, লো ডোজে লো ডোজে এটা করবে হাইপারথাইরয়েডিজম, আর হাই ডোজে করবে হাইপোথাইরয়েডিজম। তাহলে অ্যামিওডন তাহলে জোরেই করতে পারে, অ্যামিওডনের মধ্যে আয়োডিন আছে, এটা হাইপো করতে পারে আবার হাইপারও করতে পারে। তাহলে অ্যামিওডন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে আয়োডিন। এখন আমরা কোনো পেশেন্টকে যদি আমি এমন করি যে রেডিও আয়োডিন থেরাপি দিই, এটা সাধারণত আমরা ডোজ ক্যালকুলেট করে দিই। রেডিও আয়োডিন থেরাপি কার ট্রিটমেন্ট, আমি বলেছিলাম থাইরয়েডোস্কোসিসের ট্রিটমেন্ট অপশন। তাহলে থাইরয়েডোস্কোসিস কোনো পেশেন্ট আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই, যদি রেডিও আয়োডিনের ডোজটা একটু বেশি হয়ে যায়, এটা যদি থাইরয়েডকে বেশি নষ্ট করে ফেলে তাহলে এটা হাইপোথাইরয়েডিজম করে দিতে পারে। তাহলে আফটার রেডিও আয়োডিন থেরাপি পেশেন্ট মে ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। আরেকটা হচ্ছে যে কোনো পেশেন্ট সার্জারি করলে ফর দ্য ট্রিটমেন্ট অফ থাইরয়েডোস্কোসিস বা অন্য যে কোনো কারণে, তাহলে আফটার সার্জারি, আফটার থাইরয়েডেক্টমি পেশেন্ট মে ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। তাহলে আমি যদি বলি যে হঠাৎ দি মোস্ট কমন কজেস, আমি তো অ্যাজ কজ বলতেছি, কিন্তু আমি যদি বলি যে হঠাৎ দি মোস্ট কমন কজেস অফ হাইপোথাইরয়েডিজম, তাহলে দুটো কথা বলতেই হবে। মোস্ট কমন কজ যদি বলি, একটা বলতে হবে যে হাশিমোটোস থাইরয়েডাইটিস,
মানে অটোইমিউন হাইপারথাইরয়েডিজম। তার সাথে হচ্ছে আয়াট্রোজেনিক, যে আফটার ড্রাগ থেরাপি, আফটার রেডিওআয়োডিন থেরাপি অথবা আফটার সার্জারি পেশেন্ট মে ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। তাই আমি যদি কমন কজ, আর তোমার রিটেনে আসবে, রিটেনে যদি কখনো আসে হঠাৎ কজ অফ হাইপোথাইরয়েডিজম, তখন তোমার অ্যাজ ওভাল সব লিখতে হবে। আগে যেমন বললাম যে গ্রেভস ডিজিজ উইথ টিসিএস ব্লকিং অ্যান্টিবডি, হাশিমোটোস থাইরয়েডাইটিস, স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম, আয়াট্রোজেনিক, তার মধ্যে আছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ থেরাপি, তারপর বলেছি যে আফটার রেডিওআয়োডিন থেরাপি অ্যান্ড আফটার থাইরয়েডেক্টমি বা আফটার থাইরয়েড সার্জারি। এখন আসো, তোমাকে আমি বলেছিলাম যে আগের দিন যে হঠাৎ কজ অফ থাইরয়েডোসিস, সেখানে তোমরা জানা যায় আমি বলেছিলাম সাবেকুট থাইরয়েডাইটিস এবং পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এখন তোমাদেরকে আমি যদি বলি থাইরয়েডাইটিস, মনে করো আমার গ্ল্যান্ডটা নষ্ট হয়ে থাইরয়েড হরমোনটা সার্কুলেশনে চলে আসছে, প্রিফর্মে যেটা হরমোন ছিল আমার গ্ল্যান্ডে সেটা সার্কুলেশনে চলে আসছে, তাহলে আমি যদি টেস্ট করি কি দেখো হরমোন বেশি দেখাবে। কিন্তু আমরা সবসময় বলেছিলাম থাইরয়েড হরমোনের হাফ লাইফ কত, হাফ লাইফ হচ্ছে অনলি 7 days। দেখা যাচ্ছে আমার যে গ্ল্যান্ডটা ইনফ্লামড হয়ে নষ্ট হয়েছে এটা তখন এখনও রিকভারি করে উঠতে পারেনি, আর যেটা হরমোন সার্কুলেশনে ছিল ওটা তো 7 দিন পরে আর নাই, ফলে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করতেও পারেনি, এখনও হরমোন তৈরি করা শুরু করেনি, ওদিকে সার্কুলেশনেও আমার কোনো হরমোন নেই। তাহলে কী হবে, তখন পেশেন্ট ডেভেলপ হাইপোথাইরয়েডিজম, কারণ গ্ল্যান্ডও নষ্ট, সার্কুলেশন হরমোনের হাফ লাইফ শেষ, তাহলে দেয়ার ইজ নো হরমোন। এই জন্য বলে সাবেকুট থাইরয়েডাইটিসের একটা ফেজে পেশেন্ট মে ডেভেলপ হাইপোথাইরয়েডিজম বা পোস্টপার্টাম থাইরয়েডাইটিসে পেশেন্ট মে ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। সেই জন্য সাবেকুট থাইরয়েডাইটিস ইনিশিয়াল স্টেজে এটা করবে হাইপার, তারপরের স্টেজে এটা হয়ে যেতে পারে হাইপো, এবং যদি গ্ল্যান্ডটা রিকভারি করে যায় তখন হবে ইউথাইরয়েড। সেজন্যই বলা হয় আমি যদি বলি যে হঠাৎ দি ফেজেস অফ সাবেকুট থাইরয়েডাইটিস, তাহলে প্রথমে বলতে হবে এটা হাইপারথাইরয়েডিজম, তারপরে বলতে হবে স্যার এটা হাইপোথাইরয়েডিজম, তারপরে বলতে হবে ইউথাইরয়েডিজম। তাহলে আমি যদি বলি হঠাৎ দি কজেস অফ হাইপারথাইরয়েডিজম, সেখানেও আসবে সাবেকুট থাইরয়েডাইটিস, পোস্টপার্টাম থাইরয়েডিজম। আগে বলেছি যখন আমি এখানে বললাম যে হঠাৎ দি কজেস অফ হাইপোথাইরয়েডিজম, তো সেখানে তুমি বলতে পারবে যে সাবেকুট থাইরয়েডাইটিস এবং পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। মনে করো যে যেখানে মনে করো মাউন্টেনিয়াস রিজন, আয়রন ডিফিসিয়েন্সি আছে, তাহলে আয়রন ডিফিসিয়েন্সি ইজ অলসো এ কজ অফ হাইপোথাইরয়েডিজম, পার্টিকুলারলি মাউন্টেনিয়াস রিজন যেখানে আয়রনের ঘাটতি থাকে। আরেকটা হচ্ছে যে মনে করো কিছু হচ্ছে কনজেনিটাল, মনে করো কনজেনিটাল যদি কারো থাইরয়েড গ্ল্যান্ড অ্যাবসেন্ট থাকে, কনজেনিটাল আমরা থাইরয়েড অ্যাপ্লাসিয়া বা কনজেনিটাল অ্যাবসেন্স অফ থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে সেক্ষেত্রে কী হবে, পেশেন্ট মে ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। আর একটা হচ্ছে ডিসহরমোনোজেনেসিস বলে, তোর বই পড়ার সময় একবার লেখা আছে ডিসহরমোনোজেনেসিস, মানে কি, মানে থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য যে এনজাইমটা লাগে সেই এনজাইম যদি কনজেনিটালি তার ডেফিসিয়েন্ট থাকে বা অ্যাবসেন্ট থাকে, তাহলে থাইরয়েড হরমোন সিনথেসিস হতে পারবে না। সেই কন্ডিশনের নাম হচ্ছে ডিসহরমোনোজেনেসিস। আর একটা হচ্ছে কিছু ইনফেক্টিভ ডিসঅর্ডার, মনে করো হেমোক্রোম্যাটোসিস, সার্কয়েডোসিস, উইলসন, যে কোনো জিনিস এটা থাইরয়েড গ্ল্যান্ডে ডিপোজিট হয়ে মে ডিস্ট্রয় দি থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আমি যদি আরেকবার রিভিউ করি হঠাৎ দি কজেস অফ হাইপোথাইরয়েডিজম, তাহলে এইভাবে আসে। তো প্রথমে বলতে হবে যে এটা অটোইমিউন আছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, গ্রেভস ডিজিজ উইথ টিএসএইচ রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি, স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম, তারপর বলতে হবে আয়াট্রোজেনিক, আফটার অ্যান্টিথাইরয়েড ড্রাগ, আফটার রেডিওআয়োডিন থেরাপি এবং আফটার সার্জারি। তারপরে বলতে হবে যে সাবেকুট থাইরয়েডাইটিস এবং পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, তারপরে কনজেনিটাল মধ্যে হচ্ছে কনজেনিটাল অ্যাবসেন্স অফ থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড অ্যাপ্লাসিয়া, আর হচ্ছে ডিসহরমোনোজেনেসিস। তারপর আসলে লাস্টে সেটা হচ্ছে বললাম যে ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার লাইক হেমোক্রোম্যাটোসিস, উইলসন্স। হ্যাঁ, এখন আমাদের কজ বলার পরে আমাদের পড়বে হঠাৎ দি ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম। এখন আগে বলেছিলাম যে ক্লিনিক্যাল ফিচার মানে কি সিমটমস এবং সাইন। তা আমরা যদি মনে করো থাইরয়েডোসিস আমরা কী বলেছিলাম সিমটমস, যে ইনক্রিজ অ্যাপেটাইট, হাইপার ডেফিকেশন, ওয়েট লস। আমরা যদি ওটাকে এখানে মিলাই তাহলে আমার কী হবে, ওখানে বলেছিলাম ইনক্রিজ অ্যাপেটাইট ইন কেস অফ হাইপারথাইরয়েডোসিস, ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম হবে ডিক্রিজ অ্যাপেটাইট। ওখানে বলেছিলাম ইন কেস অফ থাইরয়েডোসিস হাইপার ডেফিকেশন যদি মিলাই পড়ি তাহলে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম এটা হবে কনস্টিপেশন। ওখানে ইন কেস অফ হাইপার বলেছিলাম যে ইনক্রিজ মানে ওয়েট লস, ইন কেস অফ হাইপো তাহলে হবে ওয়েট গেন। ইন কেস অফ হাইপার ওখানে বলেছিলাম হিট ইনটলারেন্স, ইন কেস অফ হাইপো এটা হবে কোল্ড ইনটলারেন্স।
তার মধ্যে মিলাই পড়ি তাহলে কি থাইরয়েডটোক্সিকোসিস এবং হাইপোথাইরয়েডিজম। থাইরয়েডটোক্সিকোসিসে হবে ইনক্রিজ অ্যাপেটাইট, হাইপোথাইরয়েডিজমে সিমটমস বলতেছি ডিক্রিজ অ্যাপেটাইট। ওখানে বলেছিলাম যে হাইপার ডেফিকেশন থাইরয়েডটোক্সিকোসিস, তাহলে হাইপোতে হবে কনস্টিপেশন। ইন কেস অফ থাইরয়েডটোক্সিকোসিস বলেছিলাম যে ওয়েট লস, ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম হবে ওয়েট গেন। ইন কেস অফ থাইরয়েডটোক্সিকোসিস হিট ইনটলারেন্স, ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম হবে কোল্ড ইনটলারেন্স। আরেকটা হচ্ছে এখানে এক্সট্রা বলেছিলাম ইন কেস অফ থাইরয়েডটোক্সিকোসিস সেটা হচ্ছে প্যালপিটেশন। আর এখানে মিনিস্ট্রাল ইরেগুলারিটি দুটোতেই কমন, বোথ থাইরয়েডটোক্সিকোসিস এবং হাইপোথাইরয়েডিজম দুটোতেই মিনিস্ট্রাল ইরেগুলারিটি হইতে পারে। তাহলে আমি যদি বলি সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম, তাহলে কী হলো যে আবার রিপিট করি, সেটা হচ্ছে ডিক্রিজ অ্যাপেটাইট, কনস্টিপেশন, ওয়েট গেন, কোল্ড ইনটলারেন্স, মিনিস্ট্রাল ইরেগুলারিটি। এটা হচ্ছে সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম। এখন আসলে যে হঠাৎ সাইন, আমি আগের দিন যখন থাইরয়েডটোক্সিকোসিসের সাইন তোমাদেরকে বলেছিলাম, হঠাৎ সাইন অফ থাইরয়েডটোক্সিকোসিস, সেখানে কী বলেছিলাম? ওখানে বলেছিলাম যে মনে করো বলেছিলাম ট্রেমর, ট্রেমর পরে বলেছিলাম ওয়ার্ম সোয়েটি হ্যান্ড, এখানে বলেছিলাম ট্যাকিকার্ডিয়া অ্যাট্রাল ফিব্রিলেশন, এখানে বলেছিলাম হাইপার টেনশন, প্রক্সিমাল মায়োপ্যাথি, ওখানে বলেছিলাম লিড ল্যাগ এবং লিড রিট্রাকশন, এগুলো তোমাদের বলেছিলাম মনে করো। তা আমরা যেভাবে মিলাই, ওখানে ট্রেমর, তাহলে হাইপার ট্রেমর হবে না। ওখানে বলেছিলাম ওয়ার্ম সোয়েটি হ্যান্ড, ইন কেস অফ হাইপার, এখানে হবে কি, এখানে হবে কোল্ড পেরিফেরি, কোল্ড পেরিফেরি। ওখানে ওয়ার্ম ছিল, আর এখানে স্কিন হবে থিকেন্ড, রাফ অ্যান্ড থিকেন্ড। ওখানে কি বলেছিলাম আমরা যে থাইরয়েডটোক্সিকোসিস হবে ওয়ার্ম অ্যান্ড সোয়েটি হ্যান্ড, ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম হবে কোল্ড, পেরিফেরি হবে কোল্ড, স্কিন হবে রাফ অ্যান্ড থিকেন্ড। আচ্ছা, এটা বলার তোমাদের একটা কথা বলে রাখি যে এই হাইপোথাইরয়েডিজম আসলে আমার থাইরয়েড হরমোন কি, ওয়ান টাইপ অফ মেটাবলিক হরমোন। অল টাইপ অফ মেটাবলিজম ইন দি বডি, এর সঙ্গে থাইরয়েড হরমোনের একটা যোগসূত্র আছে। তাহলে যদি থাইরয়েড হরমোন যদি না থাকে, বডির মেটাবলিজমগুলো ঠিকমতো হবে না। ফলে অধিকাংশ সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম বা সাইন যেগুলো হয়, এটা কিন্তু ডিউ টু ইম্পেয়ারমেন্ট অফ মেটাবলিজম, মেটাবলিজম ইম্পেয়ারমেন্ট হয়। হলে কি হয়, সেটা দেয়ার ইজ ডিপোজিশন অফ তিনটা জিনিস। কী কী ডিপোজিশন হয়? একটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, একটা হচ্ছে কন্ড্রাইটিন সালফেট, আর একটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড। যেটা কী বলেছিলাম, তিনটা জিনিস কি ডিউ, এই সিমটমস বা সাইনগুলো হবে ডিউ টু ডিপোজিশন অফ থ্রি সাবস্টেন্সেস। কি? একটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, একটা হচ্ছে কন্ড্রাইটিন সালফেট, আর একটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। এই তিনটা ডিপোজিশন হয়ে আমার এই সিমটমসগুলো তৈরি করবে। তার আমার সিমটমসগুলো আবার চলে আসে আমাদের সাইনের ভিতরে। সিমটমস তো বলেই ফেলেছি, সাইনগুলো মানে আসো যে বলেছিলাম ইন কেস অফ থাইরয়েডটোক্সিকোসিস ওয়ার্ম সোয়েটি হ্যান্ড, ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম হবে কোল্ড পেরিফেরি, আর স্কিন হবে রাফ অ্যান্ড থিকেন। তারপর এখানে আসো, এটাকে আমরা বলি ইন কেস অফ রিস্ট কী পাবে, এখানে কার্পাল টানেল সিনড্রোম, কার্পাল টানেল সিনড্রোম। ইন কেস অফ থাইরয়েডটোক্সিকোসিস আমরা বলেছিলাম যে পালস হবে কি ট্যাকিকার্ডিয়া অ্যাট্রাল ফিব্রিলেশন, বাট ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম এটা কী হবে, ব্রেডিকার্ডিয়া। হাইপোথাইরয়েডিজম কী হবে, ব্রেডিকার্ডিয়া। ওখানে বলেছিলাম থাইরয়েডটোক্সিকোসিস প্রক্সিমাল মায়োপ্যাথি, এখানে হাইপোথাইরয়েডিজমও হবে প্রক্সিমাল মায়োপ্যাথি। ওখানে কী ছিল, থাইরয়েডটোক্সিকোসিস হাইপার টেনশন, এখানেও হবে হাইপার টেনশন। তারপরে ওখানে বলেছিলাম যে এখানে কী হবে, ফেসটা হবে, মানে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম ফেস হবে পাফি, ফেসটা কী হবে, পাফি। দেয়ার ইজ লস অফ ল্যাটারাল 1/3 অফ দ্য আইব্রোস, লস অফ ল্যাটারাল 1/3 অফ দ্য আইব্রোস। তারপর হচ্ছে তোমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আমি থার্ড গ্রাউন্ডটা দেখে কী পাওয়া যাবে, থাইরোমেগালি পেয়ে যেতে পারে, অথবা দেয়ার ইজ স্কার মার্ক ইন দি থাইরয়েড গ্ল্যান্ড, এটা তাকে ক্ষেত্রে থাইরয়েড অপারেশন করা আছে। তাহলে কী হতে পারে, আইদার হতে পারে থাইরোমেগালি অর স্কার ইন দি থাইরয়েড গ্ল্যান্ড। তারপর হতে পারে কি, আমরা বলি যে দেয়ার ইজ ডিলেড রিল্যাক্সেশন অফ দি অ্যাঙ্কেল জার্ক। কী বলতে হবে, ডিলেড রিল্যাক্সেশন অফ দি অ্যাঙ্কেল জার্ক। আর লাস্টে যদি বলতে পারে যে অনেক সময় সেরোসাইটিস হয়, সেরোসাইটিস মানে আমাদের সেরোসা কোথায় কোথায় আছে, যেমন আমাদের প্লুরা, পেরিকার্ডিয়াম এবং পেরিটোনিয়াম। তাহলে পলিসেরোসাইটিস যদি হয়, সেখানে কী হয়, তার মানে হতে পারে প্লুরাল ইফিউশন, হতে পারে পেরিকার্ডিয়াল ইফিউশন, হতে পারে অ্যাসাইটিস, এটা বলে পলিসেরোসাইটিস। তাহলে এবং লাস্টে এটা বলতে হবে পায়ে কী পাওয়া যায়, নন পিটিং ইডিমা, পায়ে কী পাওয়া যায়, নন পিটিং ইডিমা। তাহলে আমরা যদি আবার ক্লিনিক্যাল ফিচারকে শর্টে আরেকবার রিভিউ করি, যে হঠাৎ দি ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম।
তাহলে আমার সিমটমস কয়েকটা মনে রাখতে হবে ইম্পর্টেন্ট, যেগুলো কী বলেছিলাম, যে ডিক্রিজ অ্যাপেটাইট, ওয়েট গেন, কনস্টিপেশন, কোল্ড ইনটলারেন্স এবং মিনিস্টার ইরেগুলারিটি। আমি বললাম হঠাৎ সাইন অফ হাইপোথাইরয়েডিজম, তাই বলতে হবে যে কোল্ড পেরিফেরি, থিকেন্ড এবং রাফ স্কিন ইজ থিকেন্ড অ্যান্ড রাফ, কার্পাল টানেল সিনড্রোম, তারপরে বলেছিলাম প্রক্সিমাল মায়োপ্যাথি এবং হাইপার টেনশন। তারপর আমি এখানে এসে বলেছিলাম কি, যে ফেস কী হবে, ফেসটা হবে পাফি, লস অফ ল্যাটারাল ওয়ান থার্ড অফ দি আইব্রোস, থাইরোমেগালি অথবা প্লাজমানাস স্কার মার্ক, মানে থাইরোমেগালিও থাকতে পারে আমাদের থার্ড গ্রাউন্ডে, দ্যার ইজ প্রেজেন্স অফ স্কার মার্ক। তারপর বলেছিলাম যে ডিলেড রিল্যাক্সেশন অফ দি অ্যাঙ্কেল জার্ক এবং পায়ে পাওয়া যেতে পারে নন পিটিং এডিমা। এবং লাস্ট আমরা মনে রাখতে পারি যে পলিসেরোসাইটিস মানে কি, পলিসেরোসাইটিস মানে প্লুরাল এফিউশন, পেরিকার্ডিয়াল এফিউশন এবং পেরিটোনিয়াল মানে অ্যাসাইটিস। এরপর আসো যে আমার সিমটম সাইন শেষ। এখন আমরা আসবো যে হঠাৎ দি ইনভেস্টিগেশনস অফ পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম। তুমি এই পেশেন্টকে কীভাবে ইনভেস্টিগেশন করবা, সেটা হচ্ছে সবসময় বলেছিলাম যে FT4 এবং TSH দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর দি ডায়াগনোসিস অফ হাইপোথাইরয়েডিজম। তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম যে নেভার ইউজ অ্যান্টি থাইরয়েড ড্রাগ আনলেস এটিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ রিচড। মানে যদি তোমার পেশেন্ট কোনো পেশেন্ট থাইরয়েডোস্কোসিস হয়, তাহলে কিন্তু এটিওলজি ডায়াগনোসিস না করা পর্যন্ত তুমি কিন্তু তাকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে পারবা না। কিন্তু মনে রাখতে হবে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম যদি আমরা ডায়াগনোস করে মানে বুঝে ফেলি যেটা হাইপোথাইরয়েডিজম, তাহলে কিন্তু আমরা এটিওলজি অত খুঁজতে যাই না বা অনেক সময় খুঁজে পাইও না। ফলে হাইপোথাইরয়েডিজমের এটিওলজি তোমাকে খুঁজতে হবে এমন কোনো কথা নেই। তুমি হাইপোথাইরয়েডিজম হলে তুমি তাকে থাইরক্সিন প্রেসক্রাইব করে দিতে পারো। তাই আমি বলছিলাম যে কেন আমরা FT4 এবং TSH করি, হোয়াই নট FT3 এবং TSH করলে কি সমস্যা স্যার, বা FT4 বাট শুধু কেন FT4 মানে FT4 করতে FT3 কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। তোমরা জানো যে আমাদের ফিজিওলজিক্যাল নলেজ থেকে যে মনে রাখতে হবে আমার থাইরয়েড হরমোন, যে আমার থাইরয়েড গ্ল্যান্ড যে হরমোন সিনথেসিস করে, থাইরয়েড গ্ল্যান্ড যে হরমোন সিনথেসিস করে সেটা হচ্ছে যে মেনলি করা হচ্ছে T4, মেনলি করে T4 আর T3 করে কম। কিন্তু পেরিফেরিতে যে কী হয়, T4 থেকে T3 তৈরি হয়। তার মানে T3 মোস্টলি আসে কোথা থেকে, পেরিফেরাল কনভার্সন অফ T4 থেকে, মানে পেরিফেরাল কনভার্সন অফ T4 টু T3। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা বেশি শক্তিশালী হরমোন, পটেন্ট কোনটা। মনে রাখতে হবে T3 ইজ মোর পটেন্ট দ্যান T4। সেই জন্য বডিতে যদি কোনো কারণে হরমোনের ঘাটতি হয়, তাহলে বডি কী চাবে, যেহেতু আমার শক্তিশালী জিনিসটা কোনটা T3, বডির T3কেও সবসময় মেনটেন করতে চাবে যে আমার বডিতে T3 যেন সবসময় নর্মাল থাকে। নর্মাল করতে গেলে কীভাবে করতে হবে, তাহলে T4 থেকে বেশি বেশি কনভার্ট করতে হবে T3তে, T4 থেকে বেশি T3তে কনভার্ট করতে হবে। তার মানে দেখো, মনে করো তোমার, আমি যদি উদাহরণস্বরূপ বলি যে তোমার কাছে তুমি মনে করো 10,000 টাকার মালিক, তোমার প্রতিদিন লাগে 100, তোমার প্রতিদিন করে 100 টাকা ইনকাম আছে, তোমার ব্যাংকে 10,000 টাকা আছে, তোমার প্রতিদিন 100 টাকা, তোমার প্রতিদিন 500 টাকা করে মনে করো লাগে চলতে। এখন তুমি দেখলে তোমার এই 500 টাকা প্রতিদিন তোমার ইনকামও আছে, তোমার খরচও 500 টাকা, এখন তুমি তোমার ইনকামটা বন্ধ হয়ে গেছে, তাহলে কী হবে, তোমার পকেটে তো 500 টাকা নেই, তুমি কী করো, ব্যাংক থেকে তুলবা। তাই ব্যাংকে ছিল 10,000, 500 টাকা তুলে কত হলো, তাহলে 500 টাকা কমে গেল। পরের দিন আবার 500 টাকা তুললে তাহলে আর 1,000 টাকা কমে গেল। এভাবে তো কমতে থাকবে। তাহলে কমছে কোন জায়গায়, তোমার যেখানে রিজার্ভ আছে, কমতেছে ব্যাংক, কিন্তু পকেটে কিন্তু কমতেছে না, পকেটে তুমি 500 ওই তুলে 500 টাকা করে ফেলতেছে পকেটে। তাহলে কমতেছে কোন জায়গায়, তোমার যেখানে রিজার্ভ আছে। তাহলে যখন বডি এরকম ক্রাইসিস পড়বে, কম হবে, হরমোন তৈরি কম হবে, তখন বডি কিন্তু T3কে নর্মাল রাখবে। কীভাবে, T4 থেকে বেশি বেশি T3তে কনভার্ট করে বডি চাবে T3কে নর্মাল রাখি। তাহলে তুমি যদি কাছে T3 করো, তাহলে প্রথমে ইনিশিয়াল স্টেজে T3 বডির হরমোন কম থাকলেও T3ও নর্মাল শো করবে। কিন্তু যখনই তোমার টান পড়বে, যদি তুমি T4 করো, ইনিশিয়ালি তো T4 কমবে, কারণ T4 থেকে তো বেশি কনভার্ট হয়ে যাচ্ছে T3তে, ফলে T4 কমে যাবে। সেই জন্য যদি প্রথমে T4 করো, তোমাকে এটা বলে দেবে যে এটা তোমার হরমোন কম আছে। সেই জন্য FT4 অ্যান্ড TSH এই দুটো টেস্ট ইজ সাফিসিয়েন্ট টু ডায়াগনোস হাইপোথাইরয়েডিজম। এখন আসো, যেহেতু তুমি ডায়াগনোস করে ফেললে, এখন তুমি যদি কারণ খুঁজতেও যাও, আমরা সবসময় খুঁজি না,
কিন্তু যদি খুঁজতে যাও তাহলে তোমার কি, আমি বলেছি মোস্ট কমন কজ কী, যে হাশিমোটোস থাইরয়েডাইটিস। হাশিমোটোস থাইরয়েডাইটিস হলো ওয়ান টাইপ অফ অটো ইমিউন হাইপোথাইরয়েডিজম। হাশিমোটোস থাইরয়েডাইটিস ওয়ান টাইপ অফ অটো ইমিউন হাইপোথাইরয়েডিজম। তা আমি তোমাকে আগেই বলেছি যে অটো ইমিউন ডিজিজ মানেই সেখানে কিন্তু একটা অ্যান্টিবডির খেলা। তার মানে কি, সেখানে একটা না একটা অ্যান্টিবডি পজিটিভ হতে হবে। তাহলে ইন কেস অফ, আমি বলেছিলাম যে আমার সাথে ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমরা দুটো অ্যান্টিবডি নিয়ে বেশি ডিল করি। কী বলেছিলাম, যে ইন কেস অফ থাইরয়েড বলেছিলাম অ্যান্টি থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি। তাহলে হাইপোথাইরয়েড কোনটা হবে, হাইপোথাইরয়েডের ক্ষেত্রে হবে অ্যান্টি থাইরয়েড পারক্সাইড অ্যান্টিবডি। ক্লিয়ার? তাহলে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম কী হবে, আমরা কী টেস্ট করতে পারি করলে, অ্যান্টি থাইরয়েড পারক্সাইড অ্যান্টিবডি। মনে রাখতে হবে যে আমরা সময় করি যে আল্ট্রাসাউন্ড থাইরয়েড গ্ল্যান্ড লিখে দিই, পরীক্ষায় তোমরা লিখতে পারো যে আল্ট্রাসাউন্ড থাইরয়েড গ্ল্যান্ড করবো, কিন্তু আসলে কি প্র্যাকটিক্যালি যদি বলি তাহলে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম আসলে আল্ট্রাসাউন্ড থাইরয়েডের খুব একটা রোল নেই। এখন রোল নেই এটা বলা যাবে না, তবে আমরা খুব একটা প্র্যাকটিক্যালি করিনি। এটা ডিটেলস গেলে তোমাকে অনেক ডিটেলস বলতে হবে যে কেন করি, কেন আল্ট্রাসাউন্ড রোল আছে, সেটা আমি যাচ্ছি না। তবে তোমরা পরীক্ষায় লিখতে পারো যে আল্ট্রাসাউন্ড অফ দি থাইরয়েড গ্ল্যান্ড গেল। তোমাকে আমি যদি বলি যে একটা পেশেন্ট হাইপোথাইরয়েডিজম, তাই না, হাইপোথাইরয়েডিজম, সেখানে তোমরা ইসিজি করতে পারো। ইসিজি মানে পরীক্ষায় তোমরা ডিটেলে লিখবা, একটা করতে পারো কি ইসিজি। ইসিজি মনে করো হঠাৎ দি ইসিজি চেঞ্জেস অফ হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম ইসিজি চেঞ্জ কী, সেটা হচ্ছে যে পেশেন্টের কী হতে পারে, যেমন লো ভোল্টেজ ইসিজি ট্রেসিং। লো ভোল্টেজ ইসিজি কী ফাইন্ডিংস পাওয়া যেতে পারে, লো ভোল্টেজ ইসিজি ট্রেসিং। আচ্ছা, তারপর কী হতে পারে, ইসিজি পর আমাকে ইনফরমেশন বলিনি, আরেকটা করতে পারি ফাস্টিং লিপিড প্রোফাইল। আরেকটা কী করতে পারি, ফাস্টিং লিপিড প্রোফাইল। এখন তোমাকে বলি যে টেস্টগুলো আমি বললাম যে FT4 এবং TSH। তাহলে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম কী হবে ফাইন্ডিংসটা, FT4 কম, TSH বেশি। FT4 কম, TSH বেশি। তারপর বলবো যে অ্যান্টি থাইরয়েড প্যারাসাইট অ্যান্টিবডি, এটা পজিটিভ ইন কেস অফ হাশিমোটোস থাইরয়েডাইটিস বা অটোইমিউন হাইপোথাইরয়েডিজম। অ্যান্টি থাইরয়েড প্যারাসাইট অ্যান্টিবডি পজিটিভ ইন কেস অফ কি হাশিমোটোস থাইরয়েডাইটিস অথবা অটোইমিউন হাইপোথাইরয়েডিজম। এরপরে বলবা যে আল্ট্রাসাউন্ড অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, সেখানে কী হতে পারে, তাহলে আমি যে বলেছিলাম থাইরয়েড অ্যাপ্লাসিয়া, অ্যাপ্লাসিয়া হতে পারে না, তো থাইরয়েড গ্ল্যান্ড নাই, হতে পারে সেখানে, হতে পারে থাইরয়েড থাইরয়েড বেড়ে নাই, একটোপিক আছে, অন্য জায়গায় আছে, ধরা যাচ্ছে না, এটা হতে পারে। হতে পারে তুমি সার্জারি করেছো, তার নাই। এটা বলছি স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম। অ্যাট্রোপিক মানে কি, স্পন্টেনিয়াস মানে কি নর্মালি নিজে নিজেই, অ্যাট্রোপিক মানে কি ছোটো হয়ে গেছে অ্যাট্রোপিক, তাহলে সেটা বলে দেবে আল্ট্রাসোনোগ্রাম। তাহলে আল্ট্রাসাউন্ডের রোল নেই তা বলা যাবে না, তবে আমরা প্রয়োজন আমরা করি না আর কি। তাহলে আল্ট্রাসাউন্ডে থাইরয়েড গ্ল্যান্ড লিখতে পারো। এরপর বললাম ইসিজি। ইসিজির মধ্যে আমি তোমাকে বলছিলাম যে হঠাৎ দি ইসিজি চেঞ্জেস ইন হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম তার মধ্যে প্রথমে একটা লেখা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি ট্রেসিং। তা লো ভোল্টেজ ইসিজি ট্রেসিং কাকে বলে, তোমাকে আমি তোমার ইসিজি পড়াইছি কিনা মনে নেই, যদি কারো ওয়ার্ডে পড়াই থাকে, সেটা হচ্ছে লো ভোল্টেজ মানে যদি আরের হাইট, আমার নর্মালি আরের হাইট কত, ইন কেস অফ লিম লিডে আরের হাইট হচ্ছে 5 ঘর, মানে ছোটো ঘর যদি বলি ছোটো ঘর, তাহলে 5 ঘরের বেশি হতে হবে। আর ইন চেস্ট লিড আরের হাইট হতে হবে 10 ঘরের বেশি। কি বললাম, ইন লিম লিডে আরের হাইট হবে 5 ঘরের বেশি, ইন চেস্ট লিড আরের হাইট হবে 10 ঘরের বেশি। এখন যদি এই আরের হাইট লিম লিডে 5 ঘরের কম আর চেস্ট লিডে 10 ঘরের কম হয়, তখন তাকে বলে লো ভোল্টেজ ইসিজি ট্রেসিং। এটা হাইপোথাইরয়েডিজম হতে পারে। তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম মে অলসো কজিং লং কিউটি ইন্টারভ্যাল। কী করতে পারে একটা ইসিজি ফাইন্ডিংস, লং কিউটি ইন্টারভ্যাল। আরেকটা করতে পারে যে নন স্পেসিফিক এসটি টি চেঞ্জ। কী বলেছি, নন স্পেসিফিক এসটি টি চেঞ্জ মানে কি, নন স্পেসিফিক এসটি টি চেঞ্জ মানে মনে করো যে তুমি স্পেসিফিক কোনো সাথে মেলাতে পারতেছো না। যেমন কি তোমাদের একটা আমি বলি, আমরা বলি এসটি ডিপ্রেশন। এসটি ডিপ্রেশন কখন ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট, ইসিজিতে যদি এসটি ডিপ্রেশন হয় 1 ঘরের বেশি, তাহলে এটা সিগনিফিক্যান্ট। এখন যদি 1 ঘরের বেশি না, কিন্তু এসটি চেঞ্জ আছে বাট 1 ঘরের বেশি হচ্ছে না, তাহলে তোমার তো ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট হলো না, নন স্পেসিফিক হয়ে গেল, তুমি বলতে পারছো না এটা সিগনিফিক্যান্ট। আবার টিওএব ইনভার্সন। টিওএব ইনভার্সন কখন আমরা বলি যে টিওএব ইনভার্সন মানে ইসথেমিয়া। নর্মাল টিওএব ইনভার্সন করলে ইসথেমিয়া বলা যাবে না, হতে পারে কি একটা হচ্ছে ডিপ সিমেট্রিক্যাল টিওএব ইনভার্সন ইজ ইন্ডিকেটিভ অফ মায়োকার্ডিয়াল ইসথেমিয়া। তো এখন যে আমার টিওএব ইনভার্সন আছে কিন্তু এটা যদি ডিপ না হয় এবং সিমেট্রিক্যাল না হয়, তাহলে কিন্তু এটাকে এই টিজেন্সটাকে আমরা বলবো
নন স্পেসিফিক টি চেঞ্জ। তার মানে ইন কেস অফ হাইপোথার্মিয়া দেয়ার মে বি নন স্পেসিফিক এসটি টি চেঞ্জ। তাহলে ইসিজি ফাইন্ডিংস কী বললাম? ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম তোমরা বলবা যে লো ভোল্টেজ ইসিজি ট্রেসিং, লং কিউটি ইন্টারভাল এবং নন স্পেসিফিক এসটি টি চেঞ্জ। এবার আসো যে ফাস্টিং লিপিড প্রোফাইল। ফাস্টিং লিপিড কেন মনে রাখতে হবে যে হাইপোথাইরয়েডিজম, তোমাকে আমি যদি বলি যে হাইপোথাইরয়েডিজম ইজ কজ অলসো কজ অফ হাইপার কোলেস্টেরলেমিয়া। হাইপোথাইরয়েডিজম ইজ এ কজ অফ হাইপার কোলেস্টেরলেমিয়া। তা সেখানে ইনকেস অফ হাইপোথাইরয়েডিজম তাহলে সেখানে কোলেস্ট্রল অনেক বেশি পাওয়া যেতে পারে, সেটা আমাদের দেখতে হবে যে কোলেস্ট্রল বেশি আছে কি নেই। তোকে বলি যে হাইপোথাইরয়েডিজমে আরও কিছু নন স্পেসিফিক এনজাইম কিন্তু এলিভেশন হয়। নন স্পেসিফিক এনজাইম এলিভেশন থাকে, যেমন এলডিএইচ বাড়তে পারে, ক্রিয়েটিনিন কাইনেজ বাড়তে পারে। এগুলো তোমার ইনফরমেশন মধ্যে লেখার দরকার নেই, তোমরা এগুলোই লেখো। পরীক্ষা এই পর্যন্তই বলবা যে লিপিড প্রোফাইল পর্যন্ত, ফাস্টিং লিপিড প্রোফাইল পর্যন্ত। তাহলে আমি বলি হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম? তাহলে কী লিখতে হবে? স্যার FT4 অ্যান্ড TSH। 2 নম্বর হচ্ছে লিখতে হবে যে বলেছিলাম যে অ্যান্টিথাইরয়েড পারক্সাইড অ্যান্টিবডি। তারপর বলেছিলাম যে আলট্রাসাউন্ড অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে কী বলেছিলাম যে পেশেন্টের ইসিজি। আর একটা বললাম ফাস্টিং লিপিড প্রোফাইল। আচ্ছা, তোমরা যদি বলি যে সিবিসি এবং ইএসআর যদি করা হয়, সিবিসি এবং ইএসআর, হোয়াট আর দি ফাইন্ডিংস দ্যাট মে প্রেজেন্ট ইন সিবিসি? Patient may have microcytic anemia. Patient may have also macrocytic anemia. কেন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কেন হয়? মনে রাখতে হবে মোস্ট অফ দি পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম মে ডেভেলপ মেনোরেজিয়া, এক্সেস মেনস্ট্রুয়াল ব্লিডিং। ফলে পেশেন্ট মে ডেভেলপ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। আবার হাইপোথাইরয়েডিজম ইজ অলসো এ কজ অফ ম্যাক্রোসাইটোসিস। তোমাকে যদি বলি হোয়াট আর দি কজেস অফ, পরীক্ষা তোমার জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দি কজেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। তোমার 4টে কজ জানো, 4টে কজ টানা বলতে হবে। কি? আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপর কী বলেছিলাম থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে সেরেব্রাস্টিক অ্যানিমিয়া, আর হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। যদি প্রশ্ন করে হোয়াট আর দি কজেস অফ মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, তাহলে কী বলতে হবে? আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সেরেব্রাস্টিক অ্যানিমিয়া এবং অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এখন তোমাদের আমি সিবিসি বলতে আসতেছিলাম যে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম হতে পারে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, হতে পারে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এখন ম্যাক্রোসাইটিক মানে কেন? মনে করো যে তোমরা জানো যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয় হচ্ছে 2টা ভাবে। একটা হচ্ছে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইট, আর হচ্ছে নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইট। তো আমি জানি তোমাদের পড়াইছি কি না। একটা হচ্ছে কি মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইট, আর একটা হচ্ছে নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইট। তা মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইট মানে কি? 2টা কারণে হয়। একটা হচ্ছে ভিটামিন B12 ডিফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি। আর একটা কারণ কী আছে বলেছি? নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইট। মানে আমরা জানি কি আমাদের সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেন কী দিয়ে তৈরি? সেল মেমব্রেন তৈরি হচ্ছে লিপিড বাইলিয়ার, তাই না? মানে দুই পাশে দুই ধারে লিপিড, মাঝখানে আছে প্রোটিন। এটা হচ্ছে স্যান্ডউইচ ম্যানারে। তা কোনো কারণে বডিতে যদি আমাদের কোলেস্ট্রল বেড়ে যায় বা লিপিড বেড়ে যায়, এই লিপিড যাবে কোথায়? তার লিপিডগুলো কোনো না কোনো কারণে মানে লিপিডগুলো জমা হবে। কোথায় জমা হবে? তো সেল মেমব্রেনে জমা হবে। ফলে তুমি যদি এটা আরবিসিতে একটা সেল মেমব্রেন থাকে, আরবিসি সেল মেমব্রেন, আরবিসি তো লিপিড বাইলিয়ার। ফলে দেখা যাচ্ছে ওই যে লিপিড বেশি আছে দ্যাটস মে ডিপোজিট ইন দি মেমব্রেন অফ আরবিসি। ফলে তখন আরবিসিকে তুমি মাইক্রোস্কোপে নিচে দেখবা, তখন মনে হবে এর সাইজ তো অনেক বড়, সাইজ অনেক বড়, তখন মনে হবে ম্যাক্রোসাইট। তোমরা বলতে পারবে দেয়ার ইজ প্রেজেন্স অফ ম্যাক্রোসাইট। আসলে কী হয়েছে না, লিপিড ডিপোজিট হওয়ার কারণে সেলগুলোকে বড় দেখাচ্ছে। এই জন্যই বডিতে যেসব কারণে লিপিড বেড়ে যায় অথবা কোনো কারণে যদি বডিতে ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 ডিফিসিয়েন্সি হয় বা সিনথেসিস না হতে পারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যাক্রোসাইটোসিস পাওয়া যেতে পারে। তাই আমি বলেছিলাম যে মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইট পাওয়া যায় কিসে? একটা হচ্ছে ভিটামিন B12 ডিফিসিয়েন্সি, আর একটা ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি। আর আমি বলেছি নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইট, সেখানে কিছু কিছু কারণে ড্রাগস, যেমন মেথোট্রেক্সেট খেলে আমরা দেখছো যে রিমোটের আর্থ্রাইটিসে আমার মেথোট্রেক্সেট দিলে আমার কী হয়? মেথোড দিলে কিন্তু ফলিক অ্যাসিড সিনথেসিস হ্যাম্পার হয়। এই জন্য মেথোট্রেক্সেট দিলে আমরা কী করি? সাথে সাথে ফলিক অ্যাসিড দিয়ে দিই, ফলিসন আমরা দিয়ে দিই। সেই জন্য মেথোট্রেক্সেট অলসো কজিং ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি অ্যান্ড অলসো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। তারপরে দেখা যায় মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম কজিং ম্যাক্রোসাইটোসিস। এবার আসো যে কন্ডিশন দ্যাট কজিং হাইপারলিপিডেমিয়া দ্যাট অলসো কজিং ম্যাক্রোসাইট, তার মধ্যে কী হবে? হাইপোথাইরয়েডিজম। আসবে কি? প্রেগনেন্সি।
আসবে হচ্ছে লিভার ডিজিজ, আসবে হাইপারলিপিডেমিয়া ডিউ টু এনি কজ দ্যাট অলসো কজিং ম্যাক্রোসাইটোসিস। তাহলে আমি যদি ওখান থেকে একটু বলে বসি যে হঠাৎ দি কজেস অফ ম্যাক্রোসাইটোসিস, তাহলে তুমি বলতে হবে, যদি বলি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া তাহলে বলবো ভিটামিন বি ডিফিসিয়েন্সি অ্যান্ড ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি। আমি যদি বলি হঠাৎ দি কজেস অফ ম্যাক্রোসাইটোসিস, তাহলে বলতে হবে সব অ্যাজ এ হোল, যে ভিটামিন বি ডিফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি, মেথোট্রেক্সেট, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, লিভার ডিজিজ, প্রেগনেন্সি, তারপর বলেছিলাম কি হাইপোথাইরয়েডিজম, হাইপারলিপিডেমিয়া, এগুলো সব কজ অফ ম্যাক্রোসাইটোসিস। তাহলে আমি একটু লাইন থেকে অন্যদিকে চলে গেছি। তা আমি যদি তোমাকে বলি যে ইনভেস্টিগেশন কীভাবে করবো হবে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম, তাহলে বলবা কি FT4 TSH, তারপর বলতে হবে কি বলেছিলাম অ্যান্টি থাইরয়েড পারক্সাইড অ্যান্টিবডি, এটা পজিটিভ, আর আগের ফাইন্ডিংস হচ্ছে FT4 লো TSH হাই। তারপরে লেখো যে বলেছিলাম যে আলট্রাসাউন্ড থাইরয়েড গ্ল্যান্ড, আর তুমি লেখো থাইরয়েড গ্ল্যান্ড মে বি অ্যাবসেন্ট। তারপরে লিখতে হবে যে ইসিজি, সেখানে কি বলেছিলাম লো ভোল্টেজ ইসিজি, লং কিউটি ইন্টারভ্যাল, নন স্পেসিফিক STT সেন্স। তারপর আসলে বলেছিলাম যে ভার্সিন লিপিড প্রোফাইল, সেখানে লিখবা হাইপার কোলেস্টেরোলেমিয়া। তারপর আমি বলেছিলাম যে পেশেন্টের সিবিসি, সেখানে লিখবা ম্যাক্রোসাইটোসিস, সিবিসি লিখতে হবে ম্যাক্রোসাইটোসিস, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া অথবা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, দুটোই লিখতে পারো, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া অথবা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এখন আসো যে আমাদের আসবে ট্রিটমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম। বলতে পারে হাউ ট্রিট এ পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম, তখন তোরা মনে বলে দিতে হবে যে লাইফ লং লিভোথাইরক্সিন থেরাপি। কী লিখতে হবে? যে লাইফ লং লিভোথাইরক্সিন থেরাপি, একটাই ট্রিটমেন্ট, লাইফ লং লিভোথাইরক্সিন থেরাপি। এরপর আসো যে হাউ উইল ইউ মনিটর, এখানে তুমি ফলো আপ করবো না, কীভাবে ফলো আপ করবা? মনে রাখতে হবে, তোমাদেরকে আমি আগেও বলেছি মনে হয়, যে কোনো ডিজিজ এর ফলো আপের আমার দেখার উদ্দেশ্য কী? ফলো আপ আমরা কী জিনিস দেখব? একটা হচ্ছে যে রোগের কারণে আমরা তার চিকিৎসাটা দিয়েছি, তার ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল কী ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা আমার দেখতে হবে। ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল ইমপ্রুভমেন্টটা কী হয়েছে। আর লাস্টে দেখতে হবে যে আমি যে ড্রাগটা দিয়েছি সেটা কোনো সাইড এফেক্ট তার ডেভেলপ করলো কিনা। তাহলে কি যে কোনো রোগে যদি বলা হয় হাউ উইল ইউ ফলো আপ, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে আমি যে রোগের কারণে তার চিকিৎসা দিলাম সেই রোগের ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল কী ইমপ্রুভমেন্টটা তার হয়েছে। আর তারপরে দেখতে হবে কি, যে আমি যে ড্রাগটা দিয়েছি সেই ড্রাগের কোনো সাইড ইফেক্ট তার ডেভেলপ করেছে কিনা। তাহলে আমি যদি তাই হয়, তাহলে আমি বললাম হাউ উইল ইউ ফলো আপ এ পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম। তাহলে আমার পেশেন্ট হাইপোথাইরয়েডিজম আমার কাছে সিমটমস নিয়ে আসছিল, তাহলে দেখতে হবে যে এগুলো আমার কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। মনে রাখো যে ফলো আপ, দেখো ক্লিনিক্যাল ফলো আপ, কী করবো? ক্লিনিক্যালের মধ্যে পেশেন্টের যে পাপি ফেস, নন পেটিং ইডিমা যেগুলো ফুলে ঢুলে ছিল, এবং জেনারেল ওয়েলবিং, এটা ইমপ্রুভমেন্ট হবে মানে র্যাপিডলি। কি বলেছি? ইমপ্রুভমেন্ট হবে র্যাপিডলি। একটা কী বলেছি যে পাপি ফেস, নন পেটিং ইডিমা এবং জেনারেল ওয়েলবিং, এটার ইমপ্রুভমেন্ট হবে র্যাপিডলি। বাট ইফ দি পেশেন্ট হ্যাভিং ড্রাই অ্যান্ড রাফ স্কিন, চেঞ্জ দি হেয়ার, যেমন লাস্টারালেস হেয়ার হয়, চেঞ্জ দি হেয়ার, ড্রাই অ্যান্ড রাফ স্কিন, এবং ইফ দেয়ার ইন প্রেজেন্স অফ সেরোসাইটিস, মানে কি প্রোলিফেশন, পেরিকার্ডিফিউশন অথবা অ্যাসাইটিস, এগুলো বলে সেরোসাইটিস বলা হয়। সেরোসাইটিস পলি মানে অনেক জায়গায়, সেই জন্য পলিসেরোসাইটিস যদি থাকে, যে প্রোলিফেশন, পেরিকার্ডিফিউশন অথবা অ্যাসাইটিস, তাহলে ইট উইল টেক্স 3 to 6 months টু ডিসঅ্যাপিয়ার, 3 থেকে 6 মাস লাগবে। তাহলে আমি ফলো আপ করবো কি, পেশেন্টের কোনো এই পাপি ফেস দিয়েছিল কমেছে কিনা, তার নন পেটিং ইডিমা তার কমে গেল কিনা, তার জেনারেল ওয়েলবিং কেমন লাগতেছে, আগে তার অ্যাপেটাইট কমছে, অ্যাপেটাইট বেড়ে গেল কিনা, আগে যে কনস্টিপেশন ছিল বাউল হ্যাবিট ইমপ্রুভমেন্ট হলো কিনা, তার যে ওয়েট গেন হচ্ছিল ওয়েটটা কমে গেল কিনা, তার মিনিস্টার রেকর্ড ছিল মিনিস্টার রেকর্ড ভালো হয়ে গেল কিনা। আমার এগুলো হচ্ছে ক্লিনিক্যাল দেখতে হবে, তার যে সিমটমসগুলো আমার কাছে নিয়ে আসছিল সেগুলোর কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং ক্লিনিক্যাল। আর বায়োকেমিক্যাল কি, আগে বলেছিলাম যে থাইরয়েডটোক্সিকোসিসের আমরা ফলো আপ করি বাই FT4 টেস্ট। কী বলেছিলাম? FT4। তোমার মনে আছে কেন FT4? কারণ ওই যে ইনকিউজার থাইরয়েডটোক্সিসের ফাইন্ডিংস কি, FT4 হাই, TSH সাপ্রেসড। তা TSH যে সাপ্রেসড হয়ে গেল, এই TSH কতদিন সাপ্রেসড থাকবে এটা আমাদের জানা নেই।
দেখা যাচ্ছে আমার FT4 নর্মাল, গত 6 মাস ধরে FT4 নর্মাল, বাট TSH যে সাবপ্রেস ছিল 0.01, ও 0.01 দাঁড়ায় আছে, ওটার আরও ক্যাচ আপ হয়নি, ও আর বাড়ে নাই, কিন্তু আমার FT4 নর্মাল হয়ে গেছে। সুতরাং ওই TSH যে 0.01 দিকে আমার ফলো আপ করা যাবে না, আমার দেখতে FT4 নর্মাল হয়ে গেল কিনা। সেই জন্য থাইরয়েডস্কোসের ফলো আপ বাই FT4, বাট ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম ফলো আপ বাই TSH। তাহলে হাইপোথাইরয়েডিজম ফলো আপ করবো কি দিয়ে? বাই TSH। এখন কতদিন পরেও করবো? মনে রাখতে হবে TSH এর যে চেঞ্জটা হয়, ইট টেক্স 3 to at least 6 weeks। TSH আমি ওষুধটা দিলাম, থাইরয়েড থেকে দিলাম, যে TSH তার বেশি ছিল, FT4 কম ছিল, TSH হাই ছিল, এবং TSH তার নর্মাল আসবে, এটা চেঞ্জ হতে সময় লাগবে অ্যাটলিস্ট 6 weeks। তার মানে কোনো পেশেন্টকে তুমি থাইরয়েড রিপ্লেসমেন্ট দেওয়ার 6 মাসের আগে, 6 সপ্তাহের আগে তুমি তাকে TSH টেস্ট করলে কিছু রিফ্লেকশন ভালো মতো পাওয়া যাবে না। তাহলে অ্যাটলিস্ট 6 to 8 weeks পরে তুমি তার TSH করবা। এখন প্রশ্ন হচ্ছে যে এই TSH করার পরে যদি দেখা যায় পেশেন্ট নর্মাল, কয়েকবার ফলোআপে আসলো, তো প্রতিবার তার TSH যদি নর্মাল রেঞ্জ উইথ থাইরক্সিন রিপ্লেসমেন্ট, তখন কিন্তু তুমি একটা পর্যায়ে যেয়ে এই টেস্টটা তুমি এমনকি 6 month to ইয়ারলি তুমি করতে পারবা। তখন তোমার 2 মাস বা 6 মাস 8 সপ্তাহ পর আসার দরকার নেই, 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পর আসার দরকার নেই। আফটার অ্যাডজাস্টমেন্ট অফ দি ডোজ তখন রিপিট TSH করা যাবে 6 মাস থেকে 1 বছর পর পর। এই আর হচ্ছে যদি বলা হয় সাইড এফেক্ট ছাড়া আমি ওষুধ সারা জীবন খেতে হবে, মনে করতে হবে থাইরক্সিন, ইফ দেয়ার ইজ নো ওভারডোজ, অ্যাকচুয়ালি থাইরক্সিনের তেমন কোনো সাইড এফেক্ট নেই। যদি তুমি ওভারডোজে না দাও তাহলে সাইড এফেক্ট নেই। ইন কেস অফ এল্ডারলি যদি তুমি ওভারডোজ দিয়ে দাও, দের ইজ চান্স অফ অ্যাট্রাল ফিব্রিলেশন অ্যান্ড রিস্ক অফ অস্টিওপোরোসিস, অ্যাট্রাল ফিব্রিলেশন অ্যান্ড অস্টিওপোরোসিস। এছাড়া কিন্তু যদি ওভারডোজে দাও, কিন্তু ওভারডোজে না দিলে থাইরক্সিনের কিন্তু আসলে বেসিক্যালি তেমন কোনো সাইড এফেক্ট নেই। তাহলে আজকের ক্লাসটাকে যদি আমরা প্রথম থেকে আবার একটু সামারাইজ করি, যে হোয়াট আর দি কজেস অফ হাইপোথাইরয়েডিজম। আমি বলেছিলাম যে হাশিমোটোস থাইরয়েডাইটিস, স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম, গ্রেভস ডিজিজ উইথ TSH রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি। তারপরে বলেছিলাম যে আইট্রোজেনিক আফটার অ্যান্টিথাইরয়েড ড্রাগ থেরাপি, আবার বলেছিলাম যে আফটার রেডিওআয়োডিন থেরাপি, তারপর বলেছিলাম আফটার থাইরয়েডেক্টমি বা আফটার থাইরয়েড সার্জারি, তারপর বলেছিলাম অ্যাজ এ কনসিকুয়েন্স অফ সাবএকুট থাইরয়েডাইটিস অ্যান্ড পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, তারপর বলেছিলাম যে আয়োডিন ডিফিসিয়েন্সি, পার্টিকুলারলি ইন মাউন্টেনিয়াস রিজিয়ন যেখানে আয়োডিন ঘাটতি থাকে সেখানে কিন্তু আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। তারপরে বলেছিলাম যে কনজেনিটাল থাইরয়েড অ্যাপ্লাসিয়া অথবা কনজেনিটাল অ্যাবসেন্স অফ থাইরয়েড গ্ল্যান্ড অথবা ডিজ হরমোনোজেনেসিস। তারপর বলেছিলাম ইনফেক্টিভ ডিসঅর্ডার, পার্টিকুলারলি হেমোক্রোম্যাটোসিস, উইলসন ডিজিজ, সার্কোইডোসিস, এগুলো সব কজেস অফ হাইপোথাইরয়েডিজম। এখন পরীক্ষা ভাইবা বোর্ডে হঠাৎ কজেস অফ হাইপোথাইরয়েডিজম, তখন কিছু না মনে পড়লেও তুমি দূর কথা বলতে পারো হাশিমোটো থাইরয়েডাইটিস অ্যান্ড আইট্রোজেনিক আফটার অ্যান্টিথাইরয়েড ড্রাগ, আফটার রেডিওআয়োডিন থেরাপি এবং আফটার সার্জারি, এগুলো হচ্ছে মোস্ট কমন কজেস অফ হাইপোথাইরয়েডিজম। তারপর বলেছিলাম হঠাৎ দি ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে সিমটমস অ্যান্ড সাইন। সিমটমসের মধ্যে বলেছিলাম ডিক্রিজ অ্যাপেটাইট, ওয়েট গেন, কনস্টিপেশন, কোল্ড ইনটলারেন্স, মিনিস্ট্রাল ইরেগুলারিটি। তারপর বলেছিলাম সাইন, বলেছিলাম যে পেরিফেরি ইজ কোল্ড, স্কিন ইজ ড্রাই, রাফ অ্যান্ড থিকেন্ড, there is carpal tunnel syndrome, proximal myopathy, hypertension। তারপর বলেছিলাম যে পাপি ফেস, লস অফ ল্যাটারাল আইব্রোজ, পেরিঅরবিটাল সুয়েলিং। তারপর বলেছিলাম যে থাইরয়েড এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড অথবা প্রেজেন্স অফ থাইরয়েড স্কার। তারপর বলেছিলাম যে ডিলেড রিল্যাক্সেশন অফ দি অ্যাঙ্কেল জার্ক। তারপর বলেছিলাম নন পিটিং ইডিমা। তারপরে হচ্ছে পলিসেরোসাইটিস। এবার বলেছিলাম যে হাউ ডু ইনভেস্টিগেট, ইনভেস্টিগেশনের মধ্যে বলেছিলাম যে FT4 অ্যান্ড TSH, FT4 লো, TSH হাই। তারপর বলেছিলাম যে অ্যান্টিথাইরয়েড প্যারাসাইট অ্যান্টিবডি ইউজুয়ালি পজিটিভ ইন কেস অফ হাশিমোটোস থাইরয়েডাইটিস। তারপরে বলেছিলাম যে তোমার আল্ট্রাসাউন্ড থাইরয়েড গ্ল্যান্ড মে বি অ্যাবসেন্ট। তারপরে বলেছিলাম যে ECG, সেখানে বলেছিলাম যে তোমার লো ভোল্টেজ ECG ট্রেসিং, লং কিউটি ইন্টারভ্যাল, নন স্পেসিফিক ST
টি চেঞ্জ, তারপর বলেছিলাম যে ইসিজির পরে বলেছিলাম ফার্স্ট লিপিড প্রোফাইল, দেয়ার ইজ প্রেজেন্স অফ হাইপার কোলেস্টেরলেমিয়া, তারপরে বলেছিলাম যে সিবিসি উইথ এসআর আইদার মাইক্রোসাইটিক অর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, তারপরে তোমার বলেছিলাম যে ট্রিটমেন্ট লাইফ লং লিভোথাইরক্সিন থেরাপি, তারপর বলেছিলাম হাউ উইল ইউ ফলো আপ ওই পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম, বলেছিলাম যে ফলো আপ হবে কীভাবে ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল, অ্যান্ড লাস্ট হচ্ছে জায়গায় কোনো কমপ্লিকেশন আছে কিনা। ক্লিনিক্যাল ফলো আপ কি, মনে রাখতে হবে তার পাপি ফেস, পেরিঅর্বিটাল usually response very rapidly, but if the patient having skin changes, particularly dry rough skin, lustreless hair, অথবা is there any evidence of serositis, it will take 3 to 6 months to respond. তারপরে বলেছিলাম যে জায়গার কমপ্লিকেশন আছে কিনা, if there is no overdose of thyroxine, usually it's have no side effect. যদি ওভারডোজ হয়, particularly in the elderly, there is chance of atrial fibrillation and risk of osteoporosis. Okay, so is there any question? আজকে পর্যন্ত কোশ্চেন আছে কোনো? Any question? হ্যাঁ, একদম প্রশ্ন করেছে সাদিয়া জুলি, হ্যাঁ অ্যাঙ্কেল জার্ক ছাড়া কি বাকি সব জার্ক কি নর্মাল হবে? অ্যাকচুয়ালি সব জায়গায় ডিলেড রিল্যাক্সেশন হবে, বাট ইট ইজ বেস্ট অবজার্ভড ইন দি অ্যাঙ্কেল জার্ক। সব জার্কেই রিল্যাক্সেশনটা আস্তে আস্তে হবে, কিন্তু অন্য জায়গায় কিন্তু এটা ভালো বোঝা যাবে না। এটা বোঝা যাবে অ্যাঙ্কেল জার্কে। এই জন্য আমরা বলি ডিলেড রিল্যাক্সেশন অ্যাঙ্কেল জার্ক কেন, কারণ ওইটা আমি দেখতে পেরেছি, অন্যগুলো দেখতে পারিনি। রিসিভ করা যাবে অনলি অ্যাঙ্কেল জার্কে বেস্ট অবজার্ভ, এই জন্য বলা হয়েছে ডিলেড রিল্যাক্সেশন অফ দি অ্যাঙ্কেল জার্ক। লুবনা ইমাম কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কি কিওর হয় কখনো? আচ্ছা, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আসলে কী কারণে হয় এটা আগে জানতে হবে, যে কী কারণে তার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করেছে। যদি এমন হয় যে তার থার্ড গ্ল্যান্ড নাই, তাহলে তো কখনো কিওর হবে না। তার থার্ড অ্যাপ্লাসি হয়েছে, কখনোই কিওর হবে না। তার ডিস হরমোনোজেনেসিস আছে, তার হরমোনের সিনথেসিস এনজাইম যে লাগবে সেই এনজাইম তার নাই, এটা কখনো কিন্তু কিওর হবে না। কিন্তু যেটা হবে সেটা কি, সেটা হচ্ছে যদি এমন হয় যে মা কার্বিমাজল খেত, ইন প্রেগনেন্সি মাদার ওয়ান কার্বিমাজল অথবা প্রোপাইলথিওরাসিল, দ্যাট উইল ক্রসেস দি প্লাসেন্টা। ফলে কী হবে, ওই বাচ্চা যখন এইগুলো আসবে তখন কিন্তু বাচ্চার ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম হতে পারে আফটার ডেলিভারি। মায়ের কার্বিমাজল এবং প্রোপাইলথিওরাসিল বাচ্চার কী হতে পারে, ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে, ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম। সেই জন্য সেগুলো কিওর হবে, কিন্তু অন্য কোনো কারণে যদি হয় তাহলে কিন্তু খুব একটা কিওর হবে না। আচ্ছা, বিশ্বজিৎ বলছে হোয়াই ইডিমা অকার। আচ্ছা, ইডিমা অকার ডিউ টু ডিপোজিশন অফ মিউকোপলিসাকারাইড, বলেছে ডিপোজিশন অফ মিউকোপলিসাকারাইড, কন্ড্রয়েটিন সালফেট অ্যান্ড হাইলোনিক অ্যাসিড, এগুলো ডিপোজিশন হওয়ার কারণে ইডিমা হবে, বাট দ্যাট ইজ নন পিটিং হবে না। আচ্ছা, বিশ্বজিৎ কোয়েশ্চেন করেছে যে লো ডোজ আয়োডিন কী হবে হাইপোথাইরয়েডিজম, এবং হাই ডোজ আয়োডিন কী হবে হাইপোথাইরয়েডিজম করে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে যেসব পেশেন্টের আমি বলি, মনে করো আমার গ্ল্যান্ড মনে করো যে আমি লো ডোজে কী হবে হাইপারথাইরয়েডিজম, আর হাই ডোজে হাইপার। মনে করো আমার গ্ল্যান্ড নর্মাল, সে হাইপার অ্যাক্টিভ আছে গ্ল্যান্ডটা, বাট গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ হলে তোর কাঁচামাল নেই, আয়োডিন নেই, ও কীভাবে বেশি হরমোন তৈরি করবে? তো যখনই তুমি লো ডোজে আয়োডিন ওকে বাইরে থেকে দিয়ে দিবা, ও আয়োডিনকে আপটেক করে বেশি হরমোন তৈরি করা শুরু করে দেবে। এই জন্য এগুলো লো ডোজে আয়োডিন তখন তাকে এগুলো হাইপোথাইরয়েডিজম করে দিলে। আমার সাকপেনিক একটা ডিজিজ ছিল, বাট সেটা প্রকাশ পায়নি কেন, কারণ আমার আয়োডিন ডিফিসিয়েন্ট ছিল, আমার গ্ল্যান্ডের অ্যাবনর্মালিটি ছিল, কিন্তু আয়োডিন ঘাটতির কারণে সে প্রকাশ পায়নি, কারণ আয়োডিন তো কাঁচামাল ছিল না, কীভাবে তৈরি করবে? যে সে কাঁচামাল বাইরে থেকে পেলো লো ডোজে, তখনও বেশি থার্ড হরমোন তৈরি করা শুরু করে দিল। এই যে আয়োডিন ইনডিউসড হাইপারথাইরয়েডিজম এটাকে বলে জট বেসড ফেনোমেনন। আয়োডিন ইনডিউসড হাইপারথাইরয়েডিজম বলে জট বেসড ফেনোমেনন। এখন যখন তুমি হাইড্রোজ আয়োডিন দিবা, ইট অ্যাকচুয়ালি ইনহিবিটস দি ট্রাপিং অফ আয়োডিন। তার কারণ আবার যদি বেশি হাইড্রোজ আয়োডিন দাও,
এগুলোটা কী করবে, আয়োডিনকে আর ট্র্যাপ করতে দেবে না, আয়োডিনকে আর থার্ড গ্ল্যান্ড ট্র্যাপ করতে দিবে না, ফলে উল্টা কী হবে, হাইপোথ্যালামাস ডেভেলপ করবে। সেজন্য দেখবা থাইরয়েড ক্রাইসিসের ট্রিটমেন্ট হচ্ছে লুগোলস আয়োডিন, মানে হাই কনসেন্ট্রেটেড আয়োডিন ইজ এ ট্রিটমেন্ট অফ থাইরয়েড ক্রাইসিস। কেন এত বেশি ধরে আয়োডিন দেওয়া হয় যে ওই আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডের আয়োডিন ট্র্যাপ করতে দেয় না, ফলে আর হরমোন তৈরি হবে না। এটা a question, any question? ইসিজি টেস্টটা আরেকবার বলবো, ইসিজি সেন্স, তাসনিয়া মিষ্টি, ইসিজি সেন্স, লো ভোল্টেজ ইসিজি, লং কিউটি, নন স্পেসিফিক এসটিটি সেন্স। আচ্ছা, এটা বলছে আকাশ প্রশ্ন করেছে, স্যার এরকম কি হতে পারে পেরিফেরাল কনভার্সন অফ T4 থেকে T3 হলো না? যদি সেরকম হয়, সেখানে থাইরয়েড T4 হাই T3 লো হবে, তাহলে থাইরয়েডের স্টেট কেমন হবে? আচ্ছা, এটা হচ্ছে সিক ইউথাইরয়েড সিনড্রোম। সিক ইউথাইরয়েড মানে কি, অ্যাবনর্মাল, আকাশের প্রশ্ন উত্তর দিচ্ছি যদিও এটা তোমাদের রিলেভেন্ট নয়, এরকম যে অ্যাবনর্মাল থাইরয়েড ফাংশন টেস্ট ডিউ টু নন থাইরয়েডাল ইলনেস দো দি পেশেন্ট ইজ ইউথাইরয়েড। পেশেন্ট ইউথাইরয়েড, সব কিছু ঠিক আছে, কিন্তু অন্য রোগের কারণে পেশেন্টের থাইরয়েড ফাংশনটা অ্যাবনর্মাল হয়ে গেছে, এটাকে বলা হয় সিক ইউথাইরয়েড সিনড্রোম। সিক ইউথাইরয়েড সিনড্রোম, সেখানে কী হয়, আসলে তিনটা ঘটনার কারণে এই সিক ইউথাইরয়েড হয়। একটা কি, তোমার একটা হচ্ছে পেরিফেরাল কনভার্সন অফ T4 থেকে T3 হয় না, ফলে এদের নর্মাল অথবা হাই T4 থাকে আর T3টা লো থাকে। আবার এদের একটা ঘটনা ঘটে, ডিক্রিজ TSH সিক্রেশন ফ্রম দি পিউটারি, ওদের পিউটারি থেকে TSH সিক্রেশন হয় না। আরেকটা হচ্ছে দেয়ার ইজ অল্টারেশন অফ দি কনসেন্ট্রেশন অফ থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন, থাইরয়েড গ্লোবুলিন ব্লাডে থাকে, সেটা অল্টারেশন হয়ে যায়। এসবগুলো কারণে থাইরয়েড ফাংশন টেস্ট অ্যাবনর্মাল আসে, বাট পেশেন্ট ইজ অ্যাকচুয়ালি ইউথাইরয়েড। এটাকে বলা হয় সিক ইউথাইরয়েড সিনড্রোম। কোশ্চেন, ওকে, থ্যাংক ইউ। পরের ক্লাসে কিন্তু ডায়াবেটিস পড়াবো, পরের ক্লাসে ডায়াবেটিস, থাইরয়েড সম্পর্কে শেষ, আর এক্সট্রা কিছু পড়া লাগবে না, এগুলোই পড়বা, যেগুলো লাস্টে সামারাইজ করলাম। আজকের মতো এখানেই, হ্যাঁ, ওকে।